করোনা শনাক্তের 2 মাসে মৃত্যু ছাড়ালো 200। আজও 7 জনের প্রাণহানি, মোট আক্রান্তের সংখ্যা 13,000-এর বেশি। দেশে করোনা ছাড়া কোনো টেস্ট নেই, বন্ধ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বিপাকে সাধারণ রোগী। এই মহামারীতেও সাধ্যমতো সেবা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কেউ কেউ, মানুষের পাশে নেই বেশিরভাগ বিত্তবান এমপি। ভোলার কমিউনিটি ক্লিনিক ও টিকা কেন্দ্রে ব্যতিক্রমী চিত্র, সুরক্ষা সামগ্রী ছাড়াই ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন 350 স্বাস্থ্য সহকারী। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ, 2 শিশু সহ 3 জনের মৃত্যু, আহত হয়েছে আরো 5 জন, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু। গাইবান্ধায় 10 টাকা কেজির চাল হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র, তালিকায় নাম থাকলেও পাচ্ছেন না হতদরিদ্ররা। এবং খাতুনগঞ্জে কমেছে ছোলা, ডাল, পেঁয়াজ, আদা ও রসুনের দাম, মশলার দাম আবারও ঊর্ধ্বমুখী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনায় আক্রান্ত হয়ে আজও 7 জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষা করে 709 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। দেশে করোনা শনাক্তের 2 মাস পূর্তির দিনে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200। ২০ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 5,707টি, নমুনা পরীক্ষা হয়েছে 5,941টি। এই সকল নমুনা পরীক্ষা করে শনাক্তকৃত ব্যক্তি 709 জন। এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,101 জন। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 206 জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জ্বর, সর্দি, কাশি নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে করোনা টেস্ট করাতে ভিড় করছেন মানুষ। তবে করোনার ভয়ে অন্য শারীরিক জটিলতায় টেস্ট করাতে আসছেন না কেউ। ফলে রোগী শূন্য হয়ে পড়েছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো। ব্যুরো রিপোর্টারদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নগরীতে ছোট বড় 50টি বেসরকারি হাসপাতাল রয়েছে। পাশাপাশি রোগ নিরূপণে আরও 50 থেকে 55টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে করোনার অজুহাতে এখানকার বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে বন্ধ রয়েছে। কোনো হাসপাতালের মূল ফটক খোলা থাকলেও নেই কোনো চিকিৎসক কিংবা নার্স। এই পরিস্থিতিতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। ইদানিং দেখা যাচ্ছে ল্যাবগুলোতে তেমন অ্যাক্টিভিটি নাই। যখনই টেস্টের জন্য আসি তখনই বলে আজকে হবে না। বেশিরভাগ ডাক্তাররা চেম্বার না করার কারণে রুগীরা আসতেছে। প্রাদুর্ভাব সৃষ্টি হওয়ার পর থেকে ডাক্তারদের পলায়ন বলতে গেলে এক ধরনের। যদি কোনো রোগীর জ্বর সর্দি হয় তাহলেই করোনা সাসপেক্টেড লিখে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা প্রথমে কথা বলি, জিজ্ঞেস করি যে জ্বর, কাশি, সর্দি আছে কিনা। থাকলে সেক্ষেত্রে আমরা ওই সাসপেক্টেড যে হসপিটালগুলো আমরা সেখানে রেফার করি। করোনা অজুহাতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসকের দেখা পাচ্ছেন না। আমাদের ডাক্তারদের যে ভূমিকা, তারা যদি যথাযথভাবে দায়িত্ব যদি না পালন করেন তাহলে এটি কিন্তু আসলেই কারো জন্যই কিন্তু সুখকর একটা বিষয়ে দাঁড়াবে না। যে ডাক্তারদের দায়িত্ব আছে করোনা রোগী নিয়ে, তারা কতটুকু কাজ করছে আমি জানি না, কিন্তু অন্যান্য রোগীও তো আছে।
খুলনায় কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলেও কমেছে রোগীর সংখ্যা। তবে অভিযোগ রয়েছে চিকিৎসক না থাকায় জরুরি প্রয়োজন আসলেও মিলছে না সেবা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সাধারণ চিকিৎসা টেস্ট সুবিধা মিলছে না, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থ বলছেন। চট্টগ্রামের যে বেসরকারি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, করোনার যে অজুহাত, সেই অজুহাত দেখিয়ে কোনো ডাক্তার কিন্তু সেখানে এসে চিকিৎসা সেবা তারা দিচ্ছে না। এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলো খুব একটা রোগী শূন্য হয়ে পড়ছে। এমনকি সাধারণ রোগ নিয়েও যদি সেখানে যায়, তারা কিন্তু আসলে সেই সেবাটা কিন্তু পাচ্ছে না। আমরা সকাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, এমনকি বেসরকারি যে ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকগুলো ঘুরে যেমনটা আমরা দেখেছি, সেখানে একেবারে কিন্তু আসলে রোগী শূন্য। তো এই বিষয় নিয়ে আমি একটু জানবো। আমার পাশে রয়েছেন বিএএম এর সভাপতি রয়েছেন মুজিবুল হক খান। আমরা একটু জানতে চাচ্ছি, বেসরকারি যে ক্লিনিকগুলো আছে, এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, কেন রোগী শূন্য বলে মনে করছেন? ধন্যবাদ। আমি প্রথমে নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে। আপনারা যে তথ্যটা দিয়েছেন, আমি কি আংশিক সত্য এবং আংশিক সত্য, এই কারণে বলছি। আমরা কিন্তু প্রতিটা ডায়াগনস্টিক সেন্টার এবং প্রতিটা ক্লিনিক এবং প্রতিটা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি মেডিকেল কলেজগুলি সব খোলা আছে এবং এখানে রুগীর পরিমাণ কম। রুগীরা যদি না আসে তাহলে আমরা কাদেরকে ইনভেস্টিগেশন করাবে ওদেরকে? এবং যে আমাদের চিকিৎসক যারা আছে, ওরা হয়তো আইসা টাইমলি বসে থাকছে না, কিন্তু কল দিলে ওরা এসে রুগী দেখার জন্য ওরা রেডি আছে। চিকিৎসক যদি না থাকে তাহলে রোগীরা কেন যাবে? আমি বলি, রুগী আমরা দুপুর 5টা থেকে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত রুগী ডাক্তারদের চেম্বার। কিন্তু বিভিন্ন এরিয়া থেকে আমরা যে একটা স্লোগান দিচ্ছি, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এটা হলো আমাদের স্লোগান। এবং সুস্থ থাকার জন্য বাসায় থাকার বিকল্প আর কিছুই নেই। আমরা কিন্তু বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন সোসাইটির পক্ষ থেকে আমরা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি টেলিমেডিসিনের মাধ্যমে। এটার পরিপ্রেক্ষিতে জনগণ কিন্তু যথেষ্ট সেবা পেয়ে যাচ্ছেন। আমরা জনগণকে বলা হচ্ছে আমাদের মাধ্যমে, চিকিৎসকদের মাধ্যমে, আপনারা খুব বেশি জরুরি না হলে আপনারা বাসার বাইরে আসবেন না, আপনাদের চিকিৎসা সেবা টেলিমেডিসিনের মাধ্যমে নেবেন। এটার কারণে একটা কারণে হয়তো এখানে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে এবং হাসপাতালে রুগীর পরিধি একটু কম। কিন্তু আপনারা দেখেন, যেগুলো ইমার্জেন্সি অপারেশন, যেমন একটা সিজার করতে হবে, একটা ডেলিভারির কেস, একটা কার্ডিয়াক পেশেন্ট, এগুলি কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে ভর্তি হচ্ছে এবং তারা আইসে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে বাসায় ফিরছে। এটা কিন্তু আসলে আপনারা জানেন কিনা জানি না, আপনি যদি বিভিন্ন ক্লিনিকে যান এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে যান, আপনারা দেখবেন এখানে প্রতিটা রুগী, বিশেষ করে রেসপিরেটরি স্ট্রেসের পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, তারপর ডেলিভারি পেশেন্ট, সিজারের পেশেন্ট, রুটিন অপারেশন ছাড়া ইমার্জেন্সি একটা পেশেন্ট এপেন্ডিসেক্টমি করতে হচ্ছে, একটা পেশেন্ট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, এদের কিন্তু চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। এবং আমাদের চিকিৎসক ভাইরা যে সেবাটা দিয়ে যাচ্ছেন, ওরা কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। কিন্তু আমরা চিকিৎসকরা জনগণের সেবায় আমরা নিয়োজিত। ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে রোগীরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি, সেখানে গিয়ে গুচ্ছে কিন্তু 7 দিনও কোনো রিপোর্ট পাচ্ছে না। আসলে সেদিকে আপনাদের নজর আছে কিনা? অবশ্যই আমাদের নজর আছে এবং আমাদের কিছু চিকিৎসক যারা এখনও পর্যন্ত ওই যে ইনভেস্টিগেশনের জন্য আসে নাই, আমি তাদেরকে বিএমএর পক্ষ থেকে অনুরোধ জানাবো, নিজেদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে এবং জনগণের পাশে থাকেন। এই মুহূর্তে কিন্তু আমরা চিকিৎসকরা কিন্তু জনগণের পাশে না থাকলে ওরা আরও ভীত হয়ে যাবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাবো, তাদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে তাদেরকে কাজ করার জন্য। আর কিছু ডায়াগনস্টিক সেন্টারে 7 দিন পরে রিপোর্ট পাই, এটা আমার জানা নাই। কিন্তু আমার জানা মতে, আমি তো নাক কান গলার অধ্যাপক এবং আমরাও কিন্তু ইমার্জেন্সি রুগীদের বলা হয়েছে আপনারা চেম্বারে আসেন, কিন্তু আমরা লিমিটেড পেশেন্ট, খুব বেশি ইমার্জেন্সি। কারণ যদি আমরা
গণহারে পেশেন্ট দেখা শুরু করে চিকিৎসক সেবা দিয়ে যায়, ওদের মাধ্যমে কিন্তু ট্রান্সমিশন হওয়ার একটা চান্স আছে। আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে এবং বিভিন্ন এরিয়া থেকে রোগীগুলি আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বিএমের সভাপতি মুজিবুল হক খানের সাথে। তিনি বলছিলেন যে ডাক্তাররা যে সামাজিক দূরত্ব মেনে কিন্তু চিকিৎসা সেবা দিতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে, আসিফ রিপোর্ট করছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। বাড়ি আসার পর গেল বুধবার থেকে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখানে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মৃত ব্যক্তি ও তার স্ত্রী সহ 5 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে দুপুরে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, তারা জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই মহামারীতেও বেশিরভাগ জনপ্রতিনিধি যখন মানুষের পাশে নেই, তখন কেউ কেউ কাজ করছেন সাধ্যমতো। মানুষকে বাঁচাতে কেউ দিচ্ছেন খাদ্য সামগ্রী, কেউ বা আবার করোনার চিকিৎসায় ব্যবস্থা করছেন আইসিইউ স্বাস্থ্যসেবার। বিশেষজ্ঞরা বলছেন, সব জনপ্রতিনিধি বিভিন্নভাবে সংকট মোকাবেলায় মানুষের পাশে থাকলে করোনার ধাক্কা সামলানো সহজ হতো বাংলাদেশের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনায় দিন দিন বাংলাদেশে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন বাস্তবতায় কিছু করার সাধ্যমতো চেষ্টা করছেন কোনো কোনো জনপ্রতিনিধি, যার একজন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। লকডাউনে কর্মহীন চট্টগ্রাম সিটির 41 ওয়ার্ডের হতদরিদ্রের ঘরে ত্রাণ পৌঁছেছেন। এ পর্যন্ত 4 লাখ মানুষ পেয়েছে মেয়র নাসিরের নিত্যপণ্য। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের উদ্যোগে ফেনীতে চালু হয়েছে আইসিইউ সেবা। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিশেষায়িত এই ব্যবস্থায় করোনা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হবে। আইসিইউটা হচ্ছে একটা মেশিনের পিছনে কাজ করবেন ডাক্তার এবং টেকনিশিয়ানরা। করোনা সংকটে মানুষের পাশে আছেন ভোলার স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জাকব। ভোলার চরফ্যাশনে 10,000 কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করেছেন তিনি। এছাড়া 28টি মাদ্রাসা ও এতিমখানায় 14.5 লাখ টাকা অনুদান দিয়েছেন জাকব। যথাসাধ্য চেষ্টা করছেন জামালপুরের সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্বচ্ছতার সঙ্গে সরকারি খাদ্যপণ্য নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও চলছে ত্রাণ সামগ্রী বিতরণ। নারায়ণগঞ্জের স্থানীয় সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে রয়েছে মানুষের পাশে থাকার নানা আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটে যারা জনগণের পাশে নেই, করোনা চলে গেলে এসব ভুলে যাবে না স্থানীয় জনগণ। কিন্তু যেহেতু তারা জনপ্রতিনিধি, আমি মনে করি তাদের বিভিন্নভাবে এই জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যারা নিম্ন আয়ের দৈনিক আয়ের উপরে নির্ভরশীল, এই মানুষগুলিকে খাদ্য সম্ভার পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেক মানুষের কাছে আবেদন করুন, আপনাদের আবেদনের অনেক মূল্য রয়েছে, যাতে বাড়ি থেকে সবচেয়ে কম মানুষ বের হয়। দেশের এই ক্রান্তিকালে সব জনপ্রতিনিধিদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে এই করোনা দুর্যোগে খাদ্য ঘাটতি কমাতে এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে, সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সেই অনুযায়ী কাজ শুরু করেছে কৃষি বিভাগ। কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে সবজির বীজ। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, অনাবাদি জমিতে ফসল ফলানোর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ টিপু, আপনি ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে অনাবাদি এক খণ্ড জমিও যেন আবাদ মুক্ত না থাকে, সেখানে যেন সব ধরনের ফসল ফলানো হয় এবং সেটি চাষযোগ্যের অধীনে নিয়ে আসা যায়। তো সেই উদ্যোগটাই নেওয়া হয়েছে। রূপসা উপজেলা কৃষি অধিদপ্তর যে সম্প্রসারণ বিভাগ যেটি আছে, তারা
নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তারা ইতিমধ্যে কৃষকদের মাঝে যেমন বিনামূল্যে বীজ বিতরণ করছেন, পাশাপাশি ধান কাটা সহ নানা ধরনের সহায়তার হাত নিয়েও তারা এগিয়ে এসছেন। তো আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, যিনি কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। কি কি উদ্যোগ নিয়েছেন? এই যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে যে 1 খণ্ড জমিও ফসল মুক্ত থাকবে না, আপনারা কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে। আমি রূপসা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন যে করোনা পরবর্তী যে খাদ্য সংকট দেখা দিতে পারে, সেই সংকট যাতে মোকাবেলা করা যায়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষিমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা প্রতিটা ইঞ্চি যে বাড়ির যে আঙিনা বা অন্যান্য যে জায়গা যে পতিত থাকে, সে সমস্ত পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসার জন্য আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে কৃষকদেরকে বীজ বিতরণ করছি, বিভিন্ন আইটেমের সবজির বীজ। এছাড়া আমরা রূপসা উপজেলার যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেই সংগঠনকেও কাজে লাগানোর চেষ্টা করছি। এছাড়া সমবায় সমিতি সহ যারা প্রগতিশীল কৃষক এবং একেবারে যারা ক্ষুদ্র প্রান্তিক কৃষক, যাদের 1 ইঞ্চিও জমি যাতে ফাঁকা না থাকে, সেজন্য এই যে আমাদের করোনা পরবর্তী খাদ্য সংকট আমরা যাতে মোকাবেলা করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কোন ধরনের ফসল আপনারা বীজ বিতরণ করছেন? কোন ধরনের? আমরা বীজ বিতরণ করছি মূলত সবজির। আপনারা জানেন সবজি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং 1 মাসের ভিতরেই হারভেস্ট করা যায়, সে সমস্ত সবজির বীজ, যেমন ডাঁটা শাক, তারপরে গিমা কলমি, পুঁই শাক, এই সমস্ত। আর আপনারা জানেন যে করোনা মোকাবেলা করতে হলে আমাদের যে ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার বিকল্প নাই। আমরা প্রত্যেকটি। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান, যিনি বলছিলেন যে এই করোনায় কিন্তু নিজেকে রোগমুক্ত রাখতে গেলে বেশি করে সবজি খেতে হবে, অর্থাৎ সেই ধরনের সবজির বীজই সাধারণত কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং উনি আরেকটি প্রত্যয় ব্যক্ত করেছেন যে রূপসা উপজেলার কোনো পতিত জমি ফেলে রাখা যাবে না এবং প্রত্যেকটা পতিত জমি এখন আবাদযোগ্য করে তুলবেন। এই ছিল টিপু আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শামসুজ্জামান শাহিন সরাসরি যুক্ত ছিলেন খুলনা থেকে। দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। ইফতার বাজারের খবর জানাবো আপনাদের। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, করোনার এই মহামারীতে ইফতার বাজারের কি খবর আছে আপনার কাছে? আসিফ, আপনি জানেন যে এই করোনার এই সংক্রমণের মধ্যে ইফতার বাজারের যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু কিছু যেই রাজধানীতে অনেক ইফতারের রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও কিন্তু সাধারণ ক্রেতাদের উপস্থিতি কিন্তু অনেকই কম। এটা কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখে আসছি এবং এর মধ্যে আজকে আমরা ধানমন্ডি একটি রেস্টুরেন্টে রয়েছি, নামি দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি স্টার কাবাব। সেখানে আমরা দেখছি যে এখানে মোটামুটি ইফতার কেনাকাটা বেশ ভালোই হচ্ছে এবং অনেক ক্রেতা দেখছি আমরা ইফতারকে কিনতে এসেছে। কিন্তু আসলে বাহিরে সামাজিক দূরত্বের কথা বলা হলো, এসব রেস্টুরেন্টগুলোতে কিন্তু ভিতরে কিন্তু আসলে যে সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু এখানে আমরা দেখছি না। আপনি দেখছেন যে ভিতরে কিন্তু অনেক ক্রেতা এবং যারা বিক্রি করছে, ইফতার বিক্রি করছে, তারা মোটামুটি যেই তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামটি তারা পরেই কিন্তু তারা ইফতারের বিক্রি কাজটি করছে। বা যারা ক্রেতা আসছে কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে যে একটি দূরত্ব বজায় রাখা, সেই দূরত্ব বজায় রাখার কাজটি কিন্তু অনেকটাই কিন্তু অনুপস্থিত, সেটা কিন্তু আপনি নিজেও কিন্তু দেখছেন। তো আমরা রাজধানীর আরও মোটামুটি নামি দামি যে কটি রেস্টুরেন্ট রয়েছে, সব কটা রেস্টুরেন্টই মোটামুটি সীমিত পরিসরে ইফতারের আয়োজন হয়েছে। কিন্তু আসলে বাইরের ইফতারের প্রতি সাধারণ ক্রেতাদের
ক্রেতাদের যেই অনীহা, সে অনীহা কিন্তু এখনও কিন্তু রয়েছে, কিন্তু অনেকে তারপরও কিন্তু বাইরের যে বিভিন্ন রকমের মুখরোচক যে খাবার, সেই খাবারের যে আগ্রহ যাদের রয়েছে তারা কিন্তু অনেকেই আসছে এসব হোটেলগুলোতে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী তালুকদার বিপ্লব রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। করোনা সংক্রমণের মধ্যেও সুরক্ষা সামগ্রী ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন ভোলার ৩৫০ জন স্বাস্থ্য সহকারী। গ্রাম এলাকায় কমিউনিটি ক্লিনিক ও টিকা কেন্দ্রে প্রতিদিনই শিশু থেকে মহিলা সব শ্রেণীর মানুষের সেবা দিয়ে যাচ্ছেন তারা। তবে তাদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। এ পরিস্থিতিতে ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকে। জুন্নুর রায়হানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলায় কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রের প্রতিদিনই টিকাদান কর্মসূচি সহ নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। শিশু থেকে মহিলা সব শ্রেণীর মানুষের সংস্পর্শে যাওয়ার ফলে করোনা ঝুঁকির মাত্রা আরও বেড়ে যাচ্ছে এসব কর্মীদের। করোনা সুরক্ষায় সরকারিভাবে এখনও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ না থাকায় আতঙ্কের মধ্যে দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান করতে চাই যাতে আমাদের সারা দেশব্যাপী ছোট করে ইপিআই কেন্দ্রগুলা স্থাপন করা হয়, আমরা যাতে টিকাদান নিশ্চিতে দিতে পারি। আমরা জীবনের ঝুঁকি নিয়েও বাচ্চাদেরকে প্রতিরোধযোগ্য টিকা দিয়ে থাকি, টিকা দেই, কিন্তু দেখা গেছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষার ব্যবস্থা করা হয় না। চরম ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। এ পরিস্থিতিতে সাময়িকভাবে ইপিআই কার্যক্রম বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা। কোনো মাস্ক বা আপনার আদার্স গ্লোভস কোনো কিছু আমাদের অফিস থেকে কোনো সরবরাহ করা হয় নাই। এতে হ্যান্ড স্যানিটেশন আদার্স কোনো কিছু দেওয়া না, শুধু একটি মাত্র পিপি দেওয়া হয়েছে, যা একদিন ব্যবহারই আপনার নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা এই টিকা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমরা ইতিমধ্যে 50 জন স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত হয়েছি। ইতিমধ্যে আমাদের 2 জন সহকর্মী এই করোনা রোগে মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য সহকারীদের সুরক্ষা সামগ্রীর সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। যে পরিমাণ চাওয়া হয় পরিমাণ তো পাওয়া যায় না, স্বাভাবিক। পুরো বাংলাদেশে এখন ক্রাইসিস চলতেছে, হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা আসলে আমাদের স্বাস্থ্যকর্মীদের আশ্বাস দিচ্ছি যে আমরা যতটুকু পাবো আপনাদের সাহায্য করব। পর্যাপ্তভাবে তাদেরকে পিপি এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছি। কারো যদি কোনো শর্টেজ থেকে থাকে আমরা পরবর্তীতে আরও দেব। ভোলায় 7টি উপজেলায় 1664টি অস্থায়ী ইপিআই কেন্দ্র এবং 215টি কমিউনিটি ক্লিনিকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন 350 জন স্বাস্থ্য সহকারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এছাড়াও রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রশাসনের নির্দেশনায় ঘরে অবস্থান করছে সন্দ্বীপের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। নিম্ন আয়ের মানুষগুলো ত্রাণের জন্য ছুটলেও সামাজিক মর্যাদার কথা চিন্তা করে কোথাও কিছু চাইতে পারছে না মধ্যবিত্ত পরিবারগুলো। এমন অবস্থায় নিম্নবিত্তের পাশাপাশি সন্দ্বীপের এসব মধ্যবিত্ত পরিবারগুলোর আসাদুল বাড়ি প্রকাশ হাজী মানিক ফাউন্ডেশন রাতের আধারে সন্দ্বীপের হারামিয়া এলাকায় মধ্যবিত্ত 1500 পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ভোলার লালমোহনে ত্রাণ সামগ্রী পেলেন 300 কওমি মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার সকালে 300 হতদরিদ্রের মাঝে ত্রাণ দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন শাহজাহান আকন্দ ফাউন্ডেশন। শুক্রবার সকালে উপজেলার নাগবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 500টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ শামীম মিয়া। সরবরাহকৃত প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, চিনি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। চাঁপাইনবাবগঞ্জে মেসার্স আনোয়ার অটো রাইস মিলের নিজস্ব উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবির 25 ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার দুপুরে জেলার কসবা উপজেলায় গসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে 200 পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এলাকার ফুটবল মাঠে এসব খাদ্য সামগ্রী তুলে দেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। করোনা সংকট মোকাবেলায় কর্মহীন শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার 21টি ইউনিয়নের 10,000 পরিবারের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি। ইতিমধ্যে 4,800 পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এসব ত্রাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে যাতায়াত সহজ করতে ডিপিএল ফার্মার পৃষ্ঠপোষকতায় 1 এপ্রিল রাজধানীতে যাত্রা শুরু করেছিল ক্র্যাক প্লাটুন পরিবহন। 40টি ছোট বড় গাড়ি ও 10টি মিনিবাসের বহর নিয়ে প্রতিদিন 16টি রুটে 3 বেলা স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে এই সেবা শুরু হয়। গত এক মাসে দৈনিক 22টি রুটে 3 শিফটের শতাধিক হাসপাতালে 4,500টিরও বেশি ট্রিপ সম্পন্ন করেছে ক্র্যাক প্লাটুন। এই সময়ে প্রায় 1800 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যাতায়াত সেবা নিতে 19,204 বার ক্র্যাক প্লাটুনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন। করোনার বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটির পাশাপাশি গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসকদের কর্মস্থলে যাতায়াতের সমস্যায় পড়তে হয়। চিকিৎসা ব্যবস্থাকে নিরাপদ ও শক্তিশালী করতে নানা ধরনের উদ্যোগ বিভিন্ন মহল থেকে নেওয়া হলেও যাতায়াত সমস্যার বিষয়টি অনেকটা উপেক্ষিতই থেকে যায়। সেক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ডিবিএল ফার্মার অর্থায়নে ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা নিয়ে এগিয়ে আসে সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন দ্য আর্থ সোসাইটি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন যশোরের পরিবহন শ্রমিকরা। বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিলেও এ দুর্যোগকালে তারা পাশে পাচ্ছেন না সমিতির নেতাদের। এ অবস্থায় প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তে বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে বাসের সাথে জড়িত চালক, হেল্পার, সুপারভাইজার সহ সংশ্লিষ্টদের জীবন জীবিকাও থেমে আছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিলেও এই দুর্যোগে পাশে পাচ্ছেন না কাউকে। আমাদের দিন যে কিভাবে কাটছে সরকার এটা খেয়াল করছে না। আমার মনে হয় সরকারের সুনজর আমাদের দিকে দেওয়া উচিত। কোনো নেতা খোঁজ খবর নিচ্ছে না, কেউ দেখলেই কোনো নেতা এক পাশে সরে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই 34 দিন অনাহারে আছি। এই যে সরকারও ঘোষণা দিল যে আমরা এ দেবো তা দেবো, আজ পর্যন্ত আমায় কোনো লিডাররা ওই রিং দিলে কয় কিছু আসেনি, ও ডিসির আন্ডারে আসেনি, ও ডিসি জানে না। যদি গাড়ি বন্ধ থাকে আরো কিছুদিন, তাহলে আমাদের ছেলে মেয়ে সংসার ধর্ম নিয়ে বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তবে এদিকে শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন শ্রমিক সমিতির নেতারা। জেলা প্রশাসক বলছে, অসহায় দুস্থ মানুষদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। যারা গরিব মানুষ, বিশেষ করে যারা দিনে এনে দিনে খায়, তাদের যাতে জীবনযাত্রা সচল থাকে সেই জন্য আমরা এই জেলাতে ইতিমধ্যে 1000 পরিবারের জন্য আমরা ত্রাণ সহায়তা আমরা দিয়েছি জনপ্রতিনিধিদের মাধ্যমে। যশোরের 18টি রুটে প্রায় 2000 বাস চলাচল করে। এসব বাসে কর্মরত রয়েছে প্রায় 11,000 শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আশুলিয়ার পোশাক শ্রমিকদের 3 মাসের বাসা ভাড়া 40% কমানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শিল্প পুলিশ। দুপুরে আশুলিয়ার শ্রীপুরে ঢাকা শিল্প পুলিশ 1-এর কার্যালয়ে জনপ্রতিনিধি ও বাড়িওয়ালাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। পুলিশ সুপার সানা শামিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন বাসা বাড়ির মালিকরা নানা দিক তুলে ধরে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেন। পরে শিল্প পুলিশের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে আজও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে ওঠানামা করছেন যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ঢাকা বা নারায়ণগঞ্জে যেতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একদিকে গাড়ি বন্ধ, অন্যদিকে কারখানা খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। একই চিত্র দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও। এসব যাত্রীরা কেউ ঢাকা যাচ্ছেন, আবার কেউ ঢাকা থেকে ফিরে আসছেন। গণপরিবহন না থাকলেও অটোরিকশা, ভ্যান ও মাইক্রোবাসে করে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন, আর সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা তারা? ধন্যবাদ আসিফ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে। এখানে যে ফেরিঘাটের যে করোনা যে মহামারীর কারণে যে যান চলাচল কিন্তু চললেও সীমিত আকারে চলছে, এবং পণ্যবাহী যে গাড়িগুলি সেগুলি কিন্তু চলছে, এবং এখানে যে সব মাইক্রো, ভ্যান এবং অটো এবং বিভিন্ন কিন্তু 3-4 চাক্কা চালিত যে সব পরিবহন সেগুলো কিন্তু চলছে, এবং সেখানে কিন্তু প্রচুর লোকজন এখনও ঢাকায় যারা মানে যাচ্ছে, এবং ঢাকা থেকেও কিন্তু অনেকেই ব্যাক করছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এখন ফেরিগুলি কিন্তু এখন যেহেতু বিকাল টাইম, এই সময় একটু লোকজন কম থাকে, কিন্তু তারপরেও কিন্তু ঢাকায় যারা এখনও যেসব পোশাক কারখানার শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখন যাতায়াত করছে। আমি একটু কথা বলতে চাই, আপনারা ঢাকা থেকে আসলেন, এই যে লোকজন আসছে এবং যাচ্ছে, কি সমস্যা হচ্ছে? ঢাকা থেকে বেশিরভাগ লোক এখন আসে, মানে সেকেন্ড টাইমে। করোনা যখন ফার্স্ট টাইম ছিল তখন ছিল ছুটি আনন্দ আমেজ আসছে। এখন যারা আসছে মানুষ ভীত আতঙ্কিত হয়ে, দেখা তার পাশে কেউ করোনা আক্রান্ত, বা তার গার্মেন্টস কর্মীতে সে আগের সিটে কাজ করছে, পাশের সিটে যে সে করোনা আক্রান্ত, তারা ভয়ে কাজ ফেলে পালায় চলে আসছে। আর যারা দৌলতদিয়া থেকে ঢাকার মুখে হচ্ছে, তারা জীবন ও জীবিকার তাগিদে, প্রয়োজনে নিত্য প্রয়োজনের তাগিদে তারা অর্থ অভাবে আছে, তারা যাচ্ছে শুধু ঢাকার দিকে। এবং এরা নিম্নবিত্ত আয়ের মানুষ, যারা ঢাকা না গেলেই হয় না, যাদের কাছে আর্থিক সাহায্য, সরকারি সহযোগিতা, প্রণোদনা কোনো কিছু যাদের হাতে পৌঁছায় নাই, সেই শ্রেণীর মানুষ অতি কষ্টে, অতি দরিদ্র মানুষ গাদাগাদি করে বহুত কষ্টে ঢাকা যাওয়ার চেষ্টা করছে, এবং তারা ঢাকা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখছেন যে এখানে লোকজন যারা রয়েছে। আমি একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে। আপনারা তো এখানে কাজ করেন সংবাদকর্মী হিসেবে, কি দেখছেন? আসলে আমরা সকাল থেকে এখানে কাজ করি, আমরা যারা রাজবাড়ী স্থানীয় সাংবাদিক আছি এখানে, আমরা সকাল থেকে দেখি যে সকালে প্রচুর মানুষের ভিড় থাকে, যারা বেশিরভাগই পোশাক শ্রমিক, এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে যারা ফেরিতে যাচ্ছে তাদের। দর্শক, দেখছিলেন দৌলতদিয়া ঘাটে আজও রাজধানীমুখী মানুষের চাপ অব্যাহত রয়েছে। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। দেশ সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোল্লাবাড়ি দেখিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিলীপ কুমার মণ্ডলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলামের 5তলা ভবনটির নিচতলায় শুক্রবার সকাল 6টার দিকে সেপটিক ট্যাঙ্ক বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় নিচতলার একটি কক্ষে ঘুমাচ্ছিল ভাড়াটে খোরশিদ মিয়ার 2 শিশু। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 ভাইয়ের। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান এক অন্তঃসত্ত্বা নারী। আমার হুতরা নাই, 2 হুতরা 1 হুতো নাই, আমার 2 মালিকের 1 মালিকও নাই। এমন শব্দ পরে মনে করেন আমরা সাদ এই রোড মানে আমার লাইফে মনে করেন আমার ফার্স্ট আমার নিজের চোখে দেখলাম। নিহতদের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর বাড়ির মালিক কাউকে সহযোগিতা না করে পালিয়ে যান। বাড়িওয়ালারা বারবার বলতেছি আমাকে ওই জায়গায় লাশ আছে, আমাকে বাচ্চা নিয়ে এটার ভিতরে এরা কিছু করে না, এরা ভিতরে ঢুকে আবার বেরিয়ে গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে বান্দরবান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সেফটি ট্যাঙ্কিটা যে রুমে ছিল, ওই রুমে 2টা বাচ্চা ছিল, একটা তারা ঘটনাস্থলে মারা যায়।
সংশ্লিষ্টরা জানান এই ভবন নির্মাণের কাজে ত্রুটি থাকার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইন্টারন্যাশনাল কোড যেটা বিল্ডিং তৈরি করে যে নিয়মকানুন সেই নিয়মকানুন মানা হয় না, যার পরিপ্রেক্ষিতে এই সেফটি ট্যাঙ্কের দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে 5 তলা ভবনের সব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধার ফুলছড়িতে সরকারের 10 টাকা কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম থাকলেও চাল পাচ্ছেন না কয়েকশো হতদরিদ্র পরিবার। তালিকাভুক্তদের স্বাক্ষর জাল করে চাল তুলে নিচ্ছে একটি চক্র। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য এবং ছবিতে। ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ফুলছড়িতে হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকা অনুযায়ী যাদের নামে মাসের পর মাস চাল উত্তোলন করা হচ্ছে তারা নিজেরাই জানেন না তাদের নাম তালিকায় রয়েছে। এই উপজেলার কয়েকশো নদী ভাঙন কবলিত মানুষের নাম তালিকায় থাকলেও তাদের ভাগ্যে জোটেনি চাল। স্বাক্ষর জাল করে এই চাল তুলে নিচ্ছেন একটি চক্র। সম্প্রতি উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে সুবিধাভোগীদের নামের তালিকা প্রকাশ করলেও উঠে আসে অনিয়মের এমন চিত্র। সুবিধাবঞ্চিতদের অভিযোগ, বর্তমানে অনেক ডিলার নিজেদের বাঁচাতে কার্ড বিতরণের চেষ্টা করছেন। নাম আছে চাল পাইনি, 2টি মাল দিয়ে আমার কার্ডটা নিয়ে নিল, কত মান নামে কার্ড হয়নি। আমার তালিকায় নাম আছে কিন্তু কার্ড পাইনি, চালও পাইনি। হচ্ছে আমি আজ পর্যন্ত জানি না, আমার 17 কোটা মাল তুলে গেছে, আমি আজ পর্যন্ত 1 কোটা মাল পাইনি। তবে অভিযোগ অস্বীকার করে সঠিক নিয়মে চাল বিতরণ করা হয়েছে বলে দাবি এই ডিলারের। আমাদের ট্যাগ অফিসার দিচ্ছেন, ট্যাগ অফিসারের ইয়াতেই মালটা বিতরণ করছি। এটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা বিপক্ষ দল আর কি, তারা এটা আমাকে করতে চায়, ভুয়া পুরোটা বানাওয়ার। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। ফ্লোটা ডিলারের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্বন্ধে আলাদা আলাদা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছি, এবং যদি কোনো তাদের এই কাজকর্মে যদি কোনো ফ্ল থাকে, যদি কোনো দোষ ত্রুটি থাকে, আমরা সেগুলো বিবেচনায় নিয়ে যে আইনানুগ ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা আমরা নেব। ফুলছড়ি উপজেলায় 16 ডিলারের মাধ্যমে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজির চাল বিতরণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে ছোলা, ডাল, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। তবে বেড়েছে জিরা, এলাচ, শুকনো মরিচের দর। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে এসব মশলার দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খাতুনগঞ্জে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে। ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে বন্দরে দ্রুত পণ্য খালাস হওয়ায় নিত্য পণ্যের সরবরাহ বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এ কারণে দাম কমেছে ছোলা, ডাল, পেঁয়াজ ও রসুনের। গেল সপ্তাহে ছোলার দর ছিল কেজি প্রতি 68 থেকে 70 টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে কেজিতে 60 থেকে 62 টাকা। মটর ডাল গত সপ্তাহে বিক্রি করছি 40 টাকা, এখন বিক্রি করছি 37 টাকা। মুসুরি গত সপ্তাহে বিক্রি করছি আপনার 70 টাকা, এখন বিক্রি করতেছি 62 টাকা। পেঁয়াজ ও রসুনের দামও কমেছে কেজি প্রতি 12 থেকে 15 টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 48 থেকে 50 টাকা কেজি দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 38 টাকা কেজিতে। রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 110 টাকা দরে, আর 300 টাকা দরের আদা এখন বিক্রি হচ্ছে কেজিতে 150 থেকে 160 টাকা। বর্তমানে বর্মার পেঁয়াজ 37-38 টাকা বিক্রি হচ্ছে, ওই রসুন 125 টাকায় বিক্রি হচ্ছে, আদা 110 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে। তবে বেড়েছে জিরা, এলাচ, শুকনা মরিচ ও হলুদের দাম। এসব মশলার দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারকে দোষছেন আমদানিকারকরা। ইন্ডিয়া লকডাউনের পর থেকে কোনো মাল আসতেছে না, সে কারণে দেশীয় যে প্রোডাক্ট মাল হচ্ছে সেই চাহিদার তুলনায় যোগান দিতে পারতেছে না। আন্তর্জাতিক বাজার কিছু দাম বৃদ্ধির জন্য কিছু পণ্য এখানে বেড়েছে, কিছু পরিমাণের কারণেও কিছু দাম বেড়েছে। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সব ধরনের নিত্যপণ্যের দামই নাগালের মধ্যে থাকবে বলে মনে করেন ক্রেতারা।
ম্যাজিস্ট্রেটের অভিযানের ফলে এখন জিনিসপত্রের দাম নাগালের ভিতরে আছে। প্রশাসন যখন এখানে অ্যালার্ট থাকবে, যখন এখানে অপারেশন করবে, তখন এরা দাম বেশি নিতে থাকবে, ডরাকবার করবে। ঈদের আগে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার রাখার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের চাঞ্চল্যকর আরিফ দোভাষ হত্যা মামলার প্রধান আসামি কায়সার সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। এ সময় তিনি বলেন, গত 25 এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে দোভাষকে ছুরি দিয়ে আহত করে আসামিরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা আহমদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। গতকাল রাতে কর্ণফুলী এলাকা থেকে প্রধান আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে জনগণের সহযোগিতা নিয়ে আমরা মূল আসামিকে আমরা একটি অস্ত্র এবং যেই ছুরি দিয়ে সে তাকে ছুরি মেরে হত্যা করছে সেই ছুরিটা তার দেখানো মতে আমরা উদ্ধার করি। আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।